হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। আজকে যে আমার বিয়ে হবে সেটা আমি আজকে সকালেও ভাবিনি। কি থেকে কি হয়ে গেল নিজেও জানি না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যার সাথে আমার বিয়েটা হয়েছে সেটা আর কেউ নয়, আমার ভাবি। আমার আপন বড় ভাইয়ের বউ, যাকে আজকে সকালেও আমি ভাবি বলে ডেকেছি, কিন্তু এখন আমার বউ। এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের ওপর, আর ভাবি মানে আমার বউ বাসার ঘরে অপেক্ষা করছে আমার জন্য। কিছু বুঝতেছেন না তো? চলেন পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি। আজ থেকে প্রায় 1 বছর আগে ভাবি আর ভাইয়ার বিয়ে হয়। খুব সুন্দর দিন যাচ্ছিল। ভাইয়া ইটালি থাকতো, আমি আব্বু আম্মু বাড়িতে থাকতাম। আমি তখন অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট ছিলাম। ভাইয়া আর আমার সম্পর্ক ছিল বন্ধুত্বের মতো, দুজনেই খুব ক্লোজ ছিলাম। বাবার একটা দোকান ছিল, ভাইয়া ইটালি যাওয়ার পর বিক্রি করে দিয়েছে, কারণ ভাইয়ার নিষেধ ছিল বাবা যেন আর কোনো কাজ না করে। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। আমিও বন্ধু বান্ধব, পড়ালেখা, আড্ডা এইসব নিয়ে অসাধারণ লাইফ কাটাচ্ছিলাম। একটা ঝড় এসে আমাদের এই সুখী লাইফটাকে তছনছ করে দিয়েছে। ভাইয়া বিদেশ থেকে বাড়িতে আসলো। আমরা ভাইয়ার জন্য মেয়ে দেখতে শুরু করলাম। যদিও ভাইয়া বিয়ের জন্য রেডি ছিল না, তবুও আব্বু আম্মুর জোরাজোরিতে রাজি হয়ে গেল। অনেকগুলো মেয়ে দেখার পর একটা মেয়েকে ভাইয়ার জন্য পছন্দ করি। মেয়েটা দেখতে অসাধারণ, প্রথম দেখায় যে কারোর পছন্দ হয়ে যাবে। ভাইয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। ভাইয়াও মেয়েটাকে পছন্দ করে ফেললো। মেয়েটা আমার সাথেই পড়তো, অর্থাৎ অনার্স 3য় বর্ষে, শুধু ক্যাম্পাসটা ভিন্ন ছিল। নাম হচ্ছে অবন্তী। দুই ফ্যামিলির সম্মতিতে মহা ধুমধামে বিয়েটা হয়ে গেল। ভাইয়া আর ভাবির আন্ডারস্ট্যান্ডিংটা ছিল অসাধারণ। দুইজন দুজনকে অল্প দিনেই অনেক ভালোবেসে ফেললো, সেটা ওনার হাবভাব দেখলেই বোঝা যায়। বিয়ের পরে ভাইয়া ভাবিকে নিয়ে অনেক ঘোরাঘুরি করলো। আমিও ভাবির সাথে অনেক মস্করা করতাম। ভাবি সব ক্লোজ ভাবেই নিত। ভাবিও অল্প দিনে আব্বু আম্মুর মন জয় করে নিল। আম্মু নিজের হাতে ভাবির মাথায় তেল দিয়ে দেয়, রান্না শেখায়। আব্বু আর আম্মু ভাবিকে কখনো ছেলের বউ হিসাবে দেখেনি, নিজের মেয়ের মতোই দেখেছে। ভাবি আব্বু আম্মুকে নিজের বাবা মায়ের মতোই সেবা যত্ন করতো, সবকিছুতেই হেল্প করতো। ভাবি বাসায় আসার পর থেকে যেন বাসাটা অন্যরকম হয়ে গেল। খুব সুন্দরভাবে আমাদের দিন যাচ্ছিল। বিয়ের 2 মাস পর ভাইয়ার ছুটি শেষ, তাই আবারও ইটালি চলে যেতে হবে। যদিও ভাইয়ার যাওয়ার মতো কোনো মন মানসিকতা ছিল না, কারণ নতুন বিয়ে করেছে, আরো কিছুদিন থাকার ইচ্ছা ছিল। বাট নিজের ক্যারিয়ার, ফ্যামিলির কথা চিন্তা করে ভাইয়া আবারও ইটালি চলে গেল। ভাইয়া চলে যাওয়ার প্রতিদিনই আমাদের সবার সাথে কথা হতো। আমি এটা ওটা বলে ভাইয়াকে খেপাতাম। এভাবে কিছুদিন চলে গেল। একদিন আমি কলেজ থেকে বাসায় আসছি, এমন সময় একটা বিদেশি নাম্বার থেকে কল আসে। আমি ভেবেছিলাম ভাইয়া কল দিয়েছে, কিন্তু না। আমি কলটা রিসিভ করলাম। আমি বললাম, হ্যালো ভাইয়া, কেমন আছিস? কিন্তু ওপাশ থেকে অন্য একটা লোক বলল, আমি আপনার ভাই না, আপনার নাম কি তামিম? আমি বললাম, আমি তামিম, বাট আপনি কে? আমাকে কিভাবে চিনেন? লোকটি বলল, আমি তোমার ভাইয়ের বন্ধু, একসাথে কাজ করি, আমার নাম রহিম। আমি বললাম, ও আচ্ছা, তো ভাইয়া কেমন আছে? রহিম চুপ। আমি বললাম, কি ব্যাপার, চুপ করে আছেন কেন? ভাইয়া কেমন আছে? রহিম হেই সবাই কেমন আছেন? আপনারা তো আমার ফেসবুকে নানা ধরনের গল্প শুনে অভ্যস্ত, কিন্তু আজকে আপনাদের জন্য আরো বড় একটা চ্যালেঞ্জ। চলে আসুন আমার ইউটিউব চ্যানেলে, যেখানে আমি করি দারুণ সব মুভি এক্সপ্লেন গল্প। এখানকার গল্পগুলো শুধু মজার না, অনেক ইন্টারেস্টিং, অনেক রহস্যে ভরা, আর আপনাদের জন্যই বানানো। তাই দেরি নয়, লিংকে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে গল্পগুলো দেখে আসেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টেই আমাকে আরো ভালো গল্প বানাতে সাহায্য করে। আর হ্যাঁ, আপনারা যারা আমাকে ফেসবুকে কমেন্ট করে রিপ্লাই পান না, তাদের জন্যই বলছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান, ভিডিওগুলো কেমন হচ্ছে জানান, এবং আমার ইউটিউব চ্যানেলেই আমাকে কমেন্ট করে জানান আপনাদের মতামত। আমি আমার ইউটিউব চ্যানেলে সকলকেই রিপ্লাই দিব। তাই দেরি না করে চলো তাহলে দেখা হবে ইউটিউবে। বলল, তোমার ভাই? আমি বললাম, আমার ভাই? কি কি হয়েছে ভাইয়ার? রহিম বলল, তোমার ভাই আর বেঁচে নেই। কথাটা শোনার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি নিজেকে আর সামলাতে না পেরে মাটিতে বসে পড়ি। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, কি বলছেন? এটা হতে পারে না। আমি সকালেও ভাইয়ার সাথে কথা বলেছি। রহিম বললাম, ঠিকই বলছি। কিছুক্ষণ আগে তোমার ভাই ডিউটিতে যাচ্ছিল। প্রতিদিন আমি আর তোমার ভাই একসাথে কাজে যেতাম, কিন্তু আজকে আমার শিফট সকালে ছিল আর তোমার ভাইয়ের রাতে। একটু আগে বাস উল্টে তোমার ভাই সহ ওই কোম্পানির প্রায় 13 জন মারা যায়। বাকিদের অবস্থাও খুব ভালো না। আমি বললাম, না, আমার বিশ্বাস হয় না, আপনি ভালো করে দেখেন, আমার ভাইয়ার কিছু হয়নি। রহিম বললাম, 2 দিনের মধ্যে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এ কথা বলেই রহিম ভাই কলটা কেটে দিল। আমি যেন পাথর হয়ে গেলাম, মুখ দিয়ে কোনো কথা আসছে না। আমি আব্বু আম্মুকে কি জবাব দিব, কি বলে বুঝাবো ভাবিকে? মাত্র 2 মাস পরে বিধবা হয়ে গেছে, এটা শুনলে ভাবির কি অবস্থা হবে?
আব্বু আম্মুকে যদি বলি তোমাদের বড় সন্তান আর নেই, কি হবে ওনাদের? না, আমি আর কিছু ভাবতে পারছি না, মাথাটা ঘুরতেছে। তাড়াতাড়ি বাসায় যাই। একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। কলিং বেল দেওয়ার একটু পর ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি বলল, কি ব্যাপার, আজকে আমার দুষ্ট দেবরটা এত তাড়াতাড়ি বাসায় চলে আসছে কেন? নিশ্চয়ই কলেজ ফাঁকি দিয়েছে। ভাবির কথা শুনে আমার ভিতরটা আবারও মোচড় দিয়ে উঠলো। আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলাম। দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। পানি ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কাঁদতে লাগলাম। অনেকক্ষণ পর বের হলাম। ভাবি আমার রুমে দরজায় টোকা দিতে লাগলো। ভাবি বলল, কি ব্যাপার দেবর সাহেব, মন খারাপ কেন, কি হয়েছে? মনে মনে বললাম, যদি বলি কি হয়েছে তাহলে নিজেকে স্থির রাখতে পারবেন না। ভাবি যেন কিছু না বোঝে, সেজন্য বললাম, কিছু না ভাবি। ভাবি বলল, না না, কিছু তো একটা হয়েছে, চোখ মুখ লাল কেন? আমি বললাম তো ভাবি কিছু হয়নি। ভাবি বলল, আচ্ছা খেতে চলো, আব্বু আম্মু বসে আছে। আমি বললাম, আপনারা খেয়ে নেন, আমি খাবো না। ভাবি কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম। যেখানেই যাই ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। মনে হচ্ছে ভাইয়া আমার পাশে গল্প করতেছে। নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতেছি না। রাতের বেলা রুমে বসে বসে ভাইয়া ছবিগুলো দেখতেছি আর চোখ দিয়ে পানি ধরতেছে। এমন সময় আম্মু আমার রুমে আসলো। আম্মু বলল, কি রে, কি করিস? আমি বললাম, কিছু না। আম্মু বলল, কাঁদতেছিস কেন? আমি বললাম, কই না, মনে হয় চোখে কিছু একটা পড়েছে। আম্মু বলল, মিথ্যা বলবি না, তোর হাতে কার ছবি? আম্মু ছবিগুলো আমার হাত থেকে নিয়ে দেখে আমার আর ভাইয়ার ছবি। তারপর বলে, আম্মু বলল, ভাইয়ার কথা মনে করে কাঁদতেছিস? আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। আম্মু বলল, এই হঠাৎ করে তোর আবার কি হলো? আমি বললাম, কিছু না, ভাইয়াকে খুব মিস করতেছি। আম্মু বলল, পাগল একটা, ওরে কল দিয়ে কথা বল। ও আচ্ছা, ভালো কথা। সকাল থেকে তোর ভাইয়া কল দেয়নি, অবন্তী নাকি কল দিয়েছিল, বারবার মোবাইল অফ পাচ্ছে, তুই একটু দেখতো। আমি হ্যাঁ চোখ মাথা নাড়ালাম। তারপর আম্মু রুম থেকে চলে গেল। আমি আবারও ছবিগুলো দেখতে লাগলাম। এভাবে 2 দিন চলে গেল। আম্মু আব্বু ভাবি সবাই অনেক টেনশন করতেছে, ভাইয়ার কোনো খবর নাই। আমি জেনেও ওনাদের কিছু বলতে পারছি না। পরের দিন একটা অচেনা নাম্বার থেকে কল আসে। আমি বললাম, হ্যালো। লোকটি বলল, আপনার নাম কি তামিম? আমি বললাম, জি। আপনি কে? লোকটি বলল, আমি কাস্টম থেকে বলতেছি, আপনার ভাইয়ের লাশ এসেছে, এসে নিয়ে যান। আমি আর কোনো কিছু না বলে দৌড় দিলাম। একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্টে গেলাম। দেখলাম অনেকগুলো লাশকে একসাথে শুইয়ে রাখছে। দেখেই ভিতরটা কেঁদে উঠলো। তারপর কয়েকজন পুলিশ লাশগুলোকে পোস্টমর্টেম করার জন্য লাশবাহী গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। অনেক রিকোয়েস্ট করার পরও ওরা আমার একটা কথাও শুনলো না। পুলিশের পিছে পিছে হাসপাতালে গেলাম। অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি। চারপাশে অন্যান্য লোকগুলো কেঁদেই যাচ্ছে। আমার চোখ দিয়েও পানি ধরতেছে। এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার ভাই আর বেঁচে নেই। তারপর প্রত্যেকটা লাশ তাদের আত্মীয়দের নিকট দিয়ে দেওয়া হলো। আমি ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে রইলাম। ভাইয়ার চেহারার দিকে তাকিয়ে আছি। দেখে মনে হচ্ছে আমার ভাইটা এখনো হাসতেছে, কিছুই হয়নি, কি সুন্দর করে ঘুমাচ্ছে আমার ভাই। আমি ভাইয়ার দিকে তাকিয়ে কাঁদতেছি। এমন সময় কেউ একজন কাঁধের উপর হাত রাখলো। ঝাপসা চোখে তাকিয়ে দেখি একজন ডাক্তার। ডাক্তার বলল, লাশ বেশিক্ষণ উপরে রাখা ঠিক হবে না, মেডিসিন দেওয়া ওনাদের শরীরে, যত তাড়াতাড়ি সম্ভব দাফনের ব্যবস্থা করেন। আমি আর কিছু বললাম না। হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ভাইয়ার লাশটা উঠালাম। গাড়ি তার আপন মনে চলতেছে। আমি আব্বু আম্মু আর ভাবিকে কি জবাব দিব? তারপর অ্যাম্বুলেন্স আমাদের বাসার সামনে গিয়ে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে আব্বু আম্মু ভাবি সহ আশেপাশে সবাই বাইরে আসলো। আমাকে নামতে দেখে সবাই একটু অবাক হলো। আমি অ্যাম্বুলেন্সের পিছনের দরজা খুলে ভাইয়ার লাশটা বের করলাম। আম্মু আব্বু ভাবি সহ সবাই এগিয়ে আসলো। আব্বু বলল, কিরে, অ্যাম্বুলেন্স কেন, আর এটা কার লাশ? আমি কোনো কথা না বলে ভাইয়ার মুখের উপর থাকা সাদা কাপড়টা সরিয়ে দিলাম। তারপরেই তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই 5000+ কপি লিঙ্ক করে দিও। আর হ্যাঁ, নিউ গল্প কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ। আমি আর কোনো কথা না বলে ভাইয়ার মুখের উপর থাকা সাদা কাপড়টা সরিয়ে দিলাম। ভাইয়াকে দেখে আম্মু একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাবা এসে জড়িয়ে ধরে। ভাবি ঠাস করে বসে পড়ে। অযোধ্যারায় সবাই কান্না করতে থাকে। এরপর ভাইয়ার কাফন দাফন শেষ হয়। আমি আর বাবা অনেক সময় ভাইয়ার কবরের পাশে দাঁড়িয়েছিলাম। বাবা বাসায় আসতে চাইনি। এক সময় আমি জোর করেই বাসায় নিয়ে আসি। বাসায় আসার পর ভাবি আর আম্মু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আমিও নিষেধ করিনি। আমি স্ট্রং ছিলাম, কারণ আমিও যদি ভেঙে পড়ি ফ্যামিলির কেউই হয়তো ভালো থাকবে না। সেই দিন থেকে আমাদের পরিবারের মুখের হাসিটা উড়ে গেল। ভাবি একদম স্তব্ধ হয়ে যায়। ভাইয়া মারা যাওয়ার পর ফ্যামিলিতে ক্রাইসিস শুরু হয়, কারণ আগে ভাইয়ার টাকা দিয়ে সব খরচ হতো। আব্বুর দোকানটাও বিক্রি করে দিছে। আর আব্বুর এখন যে অবস্থা, তার দ্বারা কোনো কাজ করাও পসিবল না। বাধ্য হয়ে আমি নেমে গেলাম জীবন যুদ্ধে। অনার্সটা শেষ না করার কারণে ভালো কোনো চাকরি পাইনি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেই।
আমার কাজ হচ্ছে বাজারে প্রত্যেকটা দোকানে গিয়ে কার কি মাল লাগবে সেটা লিখে এনে মালগুলো আবার পৌঁছে দেওয়া, যাকে বলা হয় এসআর। ভাইয়ার কথা খুব মনে পড়তো, কষ্ট করে ভাইয়া টাকা ইনকাম করতো, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বেতন ছিল কম, মাত্র 8,000 টাকা, যেটা দিয়ে ফ্যামিলি কোনো মতে চললেও আব্বু আম্মুর মেডিসিন কিনা প্রায় অসম্ভব। তাই বন্ধুদের বলে কয়েকটা টিফিনই নিয়ে নিলাম। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে। নিজের পড়ালেখা প্রায় শেষ করেই দিলাম, কিন্তু ভাবিরটা কন্টিনিউ রাখলাম। এর মাঝে ভাবির বাবা মা অনেকবার এসেছে আমাদের বাসায় ভাবিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আব্বু ওনার হাত ধরে অনেক রিকোয়েস্ট করে ভাবিকে রেখে দেয়। ভাবিকে এত ভালোবাসতো যে অন্য কারোর ঘরে পাঠানোর চিন্তাও আব্বু আম্মু করতো না। সেদিন আমি কাজ শেষ করে টিফিনি করিয়ে বাসায় আসলাম, রুমে গিয়ে চেঞ্জ করে